ওয়েলকাম টু মাই চ্যানেল হোম স্কুল লার্নার। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটার থার্ড পার্টটা পড়াবো। এর আগে আমরা জৈব অনুঘটক অবধি উৎসেচক অবধি পড়ে নিয়েছি। আজ আমি জারণ বিজারণের ধারণাটা পড়াবো। দেখো, জারণ বিজারণ পড়ার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে দহন কাকে বলে। দহন কি, যে যখন দুই বা তার বেশি পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে তখন জানি আমরা তাপ আর আলো উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে দহন। যেমন এক টুকরো কাঠকয়লাকে যদি আগুনে পোড়াই তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এবার দহনে দেখছো যে পদার্থগুলো পুড়ে যাচ্ছে, পুড়ে আলো ও তাপ উৎপন্ন হচ্ছে, তাদেরকে আমরা বলবো দাহ্য পদার্থ। আর যে সকল পদার্থ দহনে সাহায্য করছে, মানে দাহ্য পদার্থটাকে জ্বলতে সাহায্য করছে কিন্তু নিজেরা জ্বলে যায় না, তাদেরকে আমরা বলবো দহনে সহায়ক পদার্থ। দাহ্য পদার্থ কী কী হতে পারে? কাঁচ হতে পারে, কাগজ হতে পারে, কেরোসিন, এগুলো জ্বলে যায় আমরা জানি। আর দহনে সহায়ক পদার্থ কি? যেমন অক্সিজেন, ক্লোরিন। হ্যাঁ, এরা কি করছে? দহনে সাহায্য করছে। অক্সিজেন ছাড়া দহন সম্ভব হয় না, তেমনি ক্লোরিনও দহনে সাহায্য করে। দেখো, একটা প্রজ্বলন চামচে আমরা এক টুকরো কাঠকয়লা নিলাম। কাঠকয়লায় আমরা জানি কি আছে? কার্বন আছে, তাই তো? এবার এটাকে আগুন ধরিয়ে আমি লাল করলাম, গরম হয়ে গেল। এবার এটাকে যদি একটা অক্সিজেনপূর্ণ গ্যাস জারে আমি ঢুকিয়ে দিই তাহলে কার্বন আর অক্সিজেন দুটো বিক্রিয়া করছে, তৈরি হলো কি? কার্বন ডাই অক্সাইড। এবার ওই গ্যাস জারের মধ্যে যদি আমি স্বচ্ছ চুন জল ঢেলে দিই তাহলে দেখা যাবে স্বচ্ছ চুন জলটা ঘোলা হয়ে গেছে, কারণ কার্বন ডাই অক্সাইড কিন্তু স্বচ্ছ চুন জলকে ঘোলা করে। আর একটাও জিনিস করা যায়, এই চামচের মধ্যে যদি আমি কি নিতে পারি? সালফারের গুঁড়ো নিই। সালফারের গুঁড়ো নিয়ে যদি একইভাবে বিক্রিয়াটা করি তাহলে দেখা যাবে এটাকে যদি দহন করা হয় সালফার অক্সিজেনের সাথে, দহন মানে অক্সিজেন আছে, সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি হচ্ছে সালফার ডাই অক্সাইড। এবং সালফার ডাই অক্সাইড গন্ধটা হচ্ছে খুব ঝাঁঝালো হয়। আবার ম্যাগনেসিয়াম ফিতে কি হয়? ম্যাগনেসিয়াম ফিতেকে যদি আমরা দহন করি আমরা কি পাবো? ম্যাগনেসিয়াম অক্সাইড পাবো, তাই তো? MgO। আচ্ছা, তাহলে এখানে 2 অণু ম্যাগনেসিয়াম নিতে হবে। তাহলে আমরা দেখছি যে দহন যখন হচ্ছে, দহনে কিন্তু অক্সিজেনের সহায়তায় দহন সম্পূর্ণ হচ্ছে। লোহায় যে মরচে পড়ে সেটা একটা পরীক্ষার সাহায্যে তোমাদের পাঠ্য বইতে দেখানো হয়েছে। দেখো 3টে গ্লাস নেওয়া হয়েছে। প্রথম গ্লাসে কি হয়েছে? কতগুলো, এই প্রথম গ্লাসটার মধ্যে কতগুলো পেরেক রাখা হয়েছে, সেটা খোলা বাতাসে রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, দ্বিতীয় গ্লাসটার মধ্যে কি হয়েছে? এই যে সেকেন্ড গ্লাসটার মধ্যে সাধারণ জলের মধ্যে পেরেকগুলো ডোবানো অবস্থায় রয়েছে। আর থার্ড গ্লাসটার মধ্যে পেরেকগুলোর মধ্যে যে জলটা দেওয়া হচ্ছে সেটা ফুটন্ত জল। এবার সেকেন্ড গ্লাসের ওপরে আর থার্ড গ্লাসের ওপরে মোমের আস্তরণ দিয়ে দেওয়া হয়েছে। এবার কিছুদিন এভাবে রেখে দেওয়া হলো। কি দেখা যাবে? প্রথমে ফার্স্ট গ্লাসটার মধ্যে কি দেখব? যে প্রথম গ্লাসে দেখা যাবে যে পেরেকের গায়ে লালচে বাদামি রঙের মরচে পড়েছে। কেন পড়েছে? যে বায়ুর অক্সিজেন আর জলীয় বাষ্পের সঙ্গে পেরেক বিক্রিয়া করেছে। তারপরে সেকেন্ড গ্লাসটা কি দেখব? সেকেন্ড গ্লাসটার মধ্যে আমরা কি জানি? ওপরে মোমের আস্তরণ ছিল, তাহলে বাইরের যে অক্সিজেনটা, বাতাসের যে অক্সিজেনটা, সেটা ভেতরে আসতে পারেনি, আর পেরেকগুলো জলের মধ্যে ডোবানো ছিল, তাহলে বাইরের বাতাসের সংস্পর্শে কিন্তু পেরেকগুলো আসতে পারেনি। কিন্তু আমরা জানি জলে দ্রবীভূত অক্সিজেন থাকে, সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই পেরেকগুলোতে অল্প মরচে পড়েছে, অল্প পরিমাণে। আর থার্ড যে গ্লাসটা আছে সেটাকে আমরা যখন পর্যবেক্ষণ করব দেখব সেই পেরেকগুলোর মধ্যে কোনো রকম মরচে পড়েনি। কেন? এক তো এর জল স্তরের ওপরে মোমের আস্তরণ আছে, তার জন্য বাইরের বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এটা আসতে পারেনি পেরেকগুলো। আবার জলটা যেহেতু ফুটিয়ে রাখা হয়েছে, তাহলে ফোটানোর ফলে কি হয়েছে? যে এই জলের মধ্যে কোনো দ্রবীভূত অক্সিজেন নেই, তাহলে কোনোভাবেই এই পেরেকগুলো অক্সিজেনের সংস্পর্শে আসতে পারেনি। তার জন্যে এই তৃতীয় গ্লাসের যে পেরেকটা রয়েছে তার মধ্যে কোনো মরচেই পড়েনি। এবার আমরা আসবো মরচে পড়া কাকে বলে। আমরা সবাই জানি লোহাতে আমরা মরচে পড়তে দেখেছি।
এই মরচে বা রাস্ট আসলে কি? সাধারণ লোহাকে যদি আমরা আর্দ্র বাতাসে রেখে দিই তাহলে কিছুদিন পরে লোহার গায়ে লালচে বাদামি বর্ণের একটা আস্তরণ দেখা যায়। এই পাতলা বাদামি বর্ণের আস্তরণকেই মরচে বলে। এখানে কিভাবে রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে দেখো। লোহা অক্সিজেন আর জলীয় বাষ্পের উপস্থিতিতে বিক্রিয়াটা করে। লোহা থাকছে, অক্সিজেন থাকছে, আর কি থাকছে? জলীয় বাষ্প থাকছে। অক্সিজেন আর জলীয় বাষ্প মিলিত অবস্থায় থাকছে, ঠিক আছে। এরা বিক্রিয়া করছে। বিক্রিয়া করে কি হচ্ছে? শোধক ফেরিক অক্সাইড উৎপন্ন করছে, যেটা সংকেত হচ্ছে Fe2 ফেরিক অক্সাইড। শোধক ফেরিক অক্সাইড উৎপন্ন করছে, ঠিক আছে। একেই বলছে মরচে পড়া। এর ইকুয়েশনটা এবার যদি সমতা বিধান করি তাহলে 4 অণু ফেরাস লাগবে, 3 অণু অক্সিজেন লাগবে, আর জল হচ্ছে শোধক ফেরিক অক্সাইড 2 অণু, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে এই জিনিসটা হচ্ছে যে উৎপন্ন হলো, এটা হচ্ছে মরচে। এবার মরচে পড়া কিন্তু শর্ত তাহলে আমরা কি দেখলাম? এই ইকুয়েশন থেকেই বুঝতে পারছি যে অক্সিজেন আর জলীয় বাষ্পের উপস্থিতি লাগবেই। আবার বায়ুতে যদি কার্বন ডাইঅক্সাইড থাকে তাহলে কিন্তু মরচে পড়ার মানে বিক্রিয়াটাকে কিন্তু এরা ত্বরান্বিত করতে পারে। আর বিশুদ্ধ লোহায় কিন্তু মরচে পড়ে না। জারণ বলতে আমরা কি বুঝি? যে কোনো বিক্রিয়ায় যখন কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত হয় তাকে আমরা জারণ বলি। যেমন ধরো কপারের সাথে যখন অক্সিজেন যুক্ত হচ্ছে কি উৎপন্ন হচ্ছে? কিউপ্রিক অক্সাইড। কিউপ্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে। এখানে 2 অণু কপার নিতে হবে তবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কপারের সাথে অক্সিজেন যুক্ত হয়ে গেল, তাহলে কপারের এখানে জারণ হলো, ঠিক আছে। তাহলে কোনো বিক্রিয়া কোনো মৌল বা যৌগের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় তাকে জারণ বলে। তাহলে শুধু কি অক্সিজেন যুক্ত হলেই জারণ হয়? না, যদি কোনো মৌলের সাথে বা যৌগের সাথে রাসায়নিক বিক্রিয়ার সময় ক্লোরিন যুক্ত হয় তখনও কিন্তু জারণ হয়। যেমন ধরো ফেরাস, ঠিক আছে, এর সাথে ক্লোরিন যুক্ত হলো, কি উৎপন্ন হবে? ফেরিক ক্লোরাইড। আচ্ছা, এটা সমতা বিধান করতে হলে আমাকে এখানে 3 অণু ক্লোরিন নিতে হবে, এখানে 2 অণু ফেরাস নিতে হবে, ঠিক আছে, আয়রন নিতে হবে। তাতে উৎপন্ন হলো ফেরিক ক্লোরাইড। এখানে দেখো আয়রনের সাথে ক্লোরিন যুক্ত হলো, তাহলে ক্লোরিন যুক্ত হলেও কোনো মৌল বা যৌগের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার সময় যদি ক্লোরিন যুক্ত হয় সেক্ষেত্রেও বলা হচ্ছে যে জারণ সম্পন্ন হলো। আবার আরেকভাবে জারণকে আমরা ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে ধরো কোনো মৌল বা যৌগ থেকে হাইড্রোজেনের অপসারণ ঘটলো রাসায়নিক বিক্রিয়ার সময়, সেক্ষেত্রেও কিন্তু আমরা বলবো জারণ সম্পন্ন হয়েছে। যেমন হাইড্রোজেন সালফাইড H2S, হাইড্রোজেন সালফাইডের সাথে ক্লোরিন গ্যাসের বিক্রিয়া হলো, তাতে দেখা যাবে কি সালফার থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে গেল এবং হাইড্রোজেন গিয়ে ক্লোরিনের সাথে যুক্ত হয়ে গেল, সেটা হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হলো আর সালফার থিতিয়ে পড়লো, ঠিক আছে। তাহলে দেখো এখানে সালফার থেকে হাইড্রোজেনে অপসারণ ঘটেছে, তাহলে এটাও কিন্তু সালফারের জারণ হলো। তাহলে জারণ বলতে আমরা কি বোঝাচ্ছি? জারণ বলতে বোঝাচ্ছি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ অক্সিজেন, ক্লোরিন বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যুক্ত হচ্ছে, অথবা সে কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা অপর কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক অপসারিত হচ্ছে, সেই বিক্রিয়াকে আমরা বলছি জারণ বিক্রিয়া। বিজারণ হলো কি জারণের ঠিক বিপরীত প্রক্রিয়াটা। অর্থাৎ আমরা দেখছি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগে হাইড্রোজেন বা অন্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক যুক্ত হচ্ছে, বা কোনো যৌগ থেকে অক্সিজেন বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক অপসারিত হচ্ছে, সেই বিক্রিয়াকে বিজারণ বলছে। যেমন ধরো কালো রঙের
কিউপ্রিক অক্সাইড, কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে যদি আমি হাইড্রোজেন গ্যাস পাঠাই তাহলে আমরা কি পাবো? দেখা যাবে হাইড্রোজেন গ্যাস পাঠালে দেখা যাবে যে একটা লাল রঙের, লালচে বাদামি রঙের অনেকটা ধাতব কপার পাবো, আর পাবো জল H2O। ঠিক আছে, এখানে দেখো কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু বিজারণ ঘটলো। অক্সিজেন যুক্ত হলে জারণ হচ্ছে, বিজারণ হচ্ছে তার ঠিক অপোজিটটা, অর্থাৎ কোনো যৌগ থেকে যদি অক্সিজেন অপসারিত হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো বিজারণ। আবার আরেকভাবে এটাকে বিজারণের ব্যাখ্যা দিতে পারি, যেমন ধরো কোনো মৌল বা যৌগের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলেও আমরা সেটাকে বিজারণ বলবো। যেমন ধরো লোহাচুর এই অনুঘটকটার উপস্থিতিতে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যদি যুক্ত করি এবং এটা 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হবে আর 200 বায়ুমণ্ডলীয় চাপে এই বিক্রিয়াটা ঘটাতে হবে। তাহলে কি উৎপন্ন হবে? তাহলে উৎপন্ন হবে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, এবার এটা সমতা বিধানের জন্য আমাকে এটা এভাবে লিখতে হবে। তাহলে দেখছি কোনো যৌগ থেকে অক্সিজেন অপসারিত হয়ে গেলেও সেটা, অক্সিজেন বা ক্লোরিন এটা অপসারিত হয়ে গেলেও সেটা হচ্ছে গিয়ে বিজারণ, বা হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে সেটাকেও আমরা বিজারণ বলবো। তাহলে বিজারণের সংজ্ঞা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল ও যৌগে হাইড্রোজেন বা অপর কোনো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক যুক্ত হয়, অথবা কোনো যৌগ থেকে অক্সিজেন বা অপর কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক অপসারিত হয়, সেই বিক্রিয়াকে বিজারণ বলে। দেখো এই ইকুয়েশনগুলো দেখতে গিয়ে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে, যদি ভালোভাবে দেখো তাহলে দেখতে পাবে যে জারণ এবং বিজারণ কিন্তু একই সাথে ঘটে। তার উদাহরণগুলো আগের ইকুয়েশন থেকেও বোঝা যাচ্ছে, সেখান থেকেই একটা ইকুয়েশন আমি দেখাচ্ছি। যেমন একটু আগেই যে বললাম যে ক্লোরিন জলের মধ্যে দিয়ে যদি হাইড্রোজেন সালফাইড গ্যাসকে যদি ক্লোরিন জলের মধ্যে দিয়ে আমি চালনা করি তাহলে কি হবে? তাহলে কি উৎপন্ন হবে? তাহলে আমরা দেখছি HCl মানে হাইড্রোজেন ক্লোরাইড আর সালফার, তাই তো? সালফারে অধক্ষেপটা পড়বে। ঠিক আছে, কি এখানে দেখো হাইড্রোজেন সালফাইড থেকে কিন্তু কি হলো, হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে গেল, সালফারে অধক্ষেপটা পড়ছে। ঠিক আছে, তাহলে এখানে সালফার কি হলো? সালফারের কিন্তু জারণ হলো। কেন? সালফারের থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে, তাই আমি বলবো সালফারের জারণ হলো। অ্যারো চিহ্নটা নিচের দিকে দিয়েছি কারণ অ্যারো চিহ্নটা দিয়ে বোঝানো হয়েছে এটা অধক্ষেপণ হিসেবে পড়েছে। আবার দেখো ক্লোরিনের সাথে কি হচ্ছে, এখানে দেখো হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। তাহলে ক্লোরিনের এখানে কি হলো? এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে। হাইড্রোজেন যুক্ত হলে তাকে আমরা কি বলবো? তখন এটা বিজারণ হয়েছে বলবো। তাহলে দেখো একই সাথে আমরা কি দেখছি যে যখন এই বিক্রিয়াটা ঘটছে একই সাথে জারণ ও বিজারণ ঘটছে। সালফারের জারণ হয়ে গেল, হাইড্রোজেন অপসারিত হয়েছে বলে, আর ক্লোরিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, সুতরাং ক্লোরিনের হচ্ছে বিজারণ। তাহলে জারণ আর বিজারণ একই সাথে ঘটে রাসায়নিক বিক্রিয়া, এটা প্রমাণ হলো। আরেকটা দিয়ে আমরা আরেকটা পরীক্ষা দিয়ে বলতে পারি, আরেকটা রাসায়নিক বিক্রিয়া দিয়ে বলতে পারি। যেমন ধরো কালো রঙের লেড সালফাইড নিলাম, লেড সালফাইড, এর সঙ্গে যদি হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, তাই তো, হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রিয়া করা হয় তাহলে সাদা রঙের লেড সালফেট উৎপন্ন হবে, PbSO4 লেড সালফেট উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে? জল। দেখো ইকুয়েশনের আমি যদি সমতা আনতে চাই তাহলে এখানে 4 অণু নিতে হবে, তাহলে ইকুয়েশনের সমতাটা বজায় থাকবে। ঠিক আছে, এবার দেখো এখানে কি হচ্ছে, লেড সালফেট, হ্যাঁ, আর হাইড্রোজেন পারঅক্সাইড। দেখো হাইড্রোজেন পারঅক্সাইড থেকে যদি ভালো করে লক্ষ্য করো,
হাইড্রোজেন পারঅক্সাইড থেকে কি হলো, এক অণু অক্সিজেন চলে গেল, অক্সিজেন অপসারিত হওয়াকে আমরা বলছি বিজারণ। তাহলে এখানে একটা বিজারণ ঘটলো হাইড্রোজেন পারঅক্সাইডে। আর দেখো সালফেট যেটা রয়েছে, লেড সালফাইডের সাথে অক্সিজেন যুক্ত হলো এখানে, তাহলে এটা হয়ে গেল লেড সালফেট। তাহলে এখানে অক্সিজেন যুক্ত হয়েছে লেড সালফাইডের সাথে, এটা লেড সালফাইডের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, লেড সালফেট হয়েছে। তাহলে এখানে হচ্ছে অক্সিজেন যুক্ত হয়েছে, মানে এটা জারণ হলো। তাহলে আমরা দেখছি যে এই ইকুয়েশন থেকেও দেখলাম যে জারণ ও বিজারণ কিন্তু একই সাথে সম্পন্ন হয়।